নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে শ্রদ্ধা, শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ বিষয়ের প্রতিবেদন। ভারতের মুসলমানদের কেন বারবার দেশপ্রেমের প্রমাণ দিতে হয়। তো আজকের এই শিরোনামে গুরুত্বপূর্ণ প্রতিবেদনের ভিডিওটা না সরিয়ে একদম শেষ অবধি দেখতে অনুরোধ করছি। ভিডিওটা শেষ অবধি অবশ্যই দেখুন। তবে প্রতিবেদনের বিষয়ে যাওয়ার আগে প্রতিবারের মতো প্রতিদিনের মতো একটা আবেদন কিন্তু আমি করব। বিশেষ কারণে ইউটিউবে ভিডিওর ডেসক্রিপশান বক্সে এবং ফেসবুকে ভিডিওর কমেন্ট বক্সে আমাদের আরেকটা চ্যানেল, ইউটিউব চ্যানেল জাকির হোসেন শেখ অফিসিয়াল ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেয়া থাকছে। মনে করলে ওই লিঙ্কে ক্লিক করে জাকির হোসেন শেখ অফিসিয়াল ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। বিরক্ত না হয়ে এটা করতে আপনাদের হয়তো কয়েক সেকেন্ড সময় লাগবে, কিন্তু আপনাদের তরফ থেকে, আপনাদের পক্ষ থেকে আমাদের জন্য সেটাই বিরাট একটা প্রাপ্তি হয়ে দাঁড়াবে। এই কাজটা দয়া করে করুন। তবে কথা দিচ্ছি, জাকির হোসেন শেখ অফিসিয়াল ইউটিউব চ্যানেলেও আপনাদের জন্য অপেক্ষা করছে দারুণ সারপ্রাইজ। কিছুদিনের মধ্যেই সেটা দেখতে পাবেন। এবার আসি প্রতিবেদনের বিষয়ে। ভারতের মুসলমানদের কেন বারবার দেশপ্রেমের প্রমাণ দিতে হয়। দিল্লি ভিত্তিক সংগঠন অ্যাসোসিয়েশন ফর প্রোটেকশন অব সিভিল রাইটস পহেলগাঁওয়ে হামলার পর থেকে প্রায় 2 সপ্তাহের মধ্যে ভারত জুড়ে 184টা মুসলিম বিদ্বেষী ঘটনার তথ্য নথিভুক্ত করেছে। ভারতের কাশ্মীরের পহেলগাঁওয়ে গত এপ্রিলে পর্যটকদের ওপর প্রাণঘাতী সন্ত্রাসী হামলার পর থেকে দেশ জুড়ে একের পর এক মুসলিম বিদ্বেষী ঘটনা ঘটতে দেখা যাচ্ছে। ভারতের কবি এবং গবেষক নাবিয়া খান ভারতে ইসলাম বিদ্বেষ নিয়ে গত 22শে মে মিডল ইস্ট আইয়ে লেখা এক মতামত কলামে বলেছেন, গত 22শে এপ্রিল কাশ্মীরের পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদীদের গুলিতে 26 জন নিহত হন। এর প্রায় 2 সপ্তাহের মধ্যে দিল্লি ভিত্তিক সংগঠন অ্যাসোসিয়েশন ফর প্রোটেকশন অব সিভিল রাইটস দেশ জুড়ে 184টা মুসলিম বিদ্বেষী ঘটনার তথ্য নথিভুক্ত করেছে, যেটা আগে বললাম। এর প্রায় অর্ধেক অভিযোগ বিদ্বেষমূলক বক্তব্য সংক্রান্ত, আর বাকি ঘটনাগুলোর মধ্যে ছিল ভয় দেখানো, হয়রানি, হামলা, ভাঙচুর, হুমকি, গালাগাল করা এবং 3টে হত্যার ঘটনা। এখানে যে শুধু ঘটনার প্রতিক্রিয়ায় সহিংসতা হচ্ছে তা নয়, এর চেয়েও বিপজ্জনক এক পরিবর্তন ঘটছে। তা হলো সন্দেহকে রাজনীতির মূল স্রোতে অন্তর্ভুক্ত করা এবং ভারতে মুসলমান পরিচয়ের মানে কি তা নতুনভাবে নির্ধারণ করা। পহেলগাঁওয়ে হামলার ঘটনার পর ভারত সরকার অপারেশন সিন্দুর নামের অভিযান চালায়। এটা ছিল সামরিক অভিযান, লক্ষ্যবস্তু ছিল পাকিস্তানের কিছু জায়গা। ভারতের অভিযোগ, পহেলগাঁওয়ে হামলার ঘটনায় পাকিস্তানের সংশ্লিষ্টতা আছে। এই অভিযানকে সরকারিভাবে জাতীয় নিরাপত্তা সংক্রান্ত উদ্যোগ হিসাবে দেখানো হলেও এর জেরে আঞ্চলিক উত্তেজনা কিন্তু অনেকখানি বেড়ে গিয়েছে। এই অভিযানের পর ভারতের ভেতরেও এর প্রভাব পড়েছে। বিশেষ করে ভারতীয় মুসলমানদের নিয়ে মানুষের ভাবনা এবং তাদের সঙ্গে সামাজিক ও রাজনৈতিক আচরণের ক্ষেত্রে বিরাট পরিবর্তন এসেছে দেখা যাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে কট্টর জাতীয়তাবাদী অ্যাকাউন্টগুলো বিদ্বেষ ছড়ানোর ক্ষেত্রে বড় ভূমিকা রাখছে। সে ফেসবুক, হোয়াটসঅ্যাপ থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া। তারা ভারতীয় মুসলমানদের অনুপ্রবেশকারী এবং দেশদ্রোহী বলে অপবাদ দিতে শুরু করেছে। অপারেশন সিন্দুরকে ঘিরে আলোচনা খুব দ্রুত এমন একটা দিকে মোড় নেয় যেখানে মূল আলোচ্য বিষয় হয়ে দাঁড়ায় ভারতীয় মুসলমানদের দেশপ্রেমের বিষয়টা, অন্য কিছু নয়। ভারতীয় মুসলমানদের দেশপ্রেম কতটা, এইটা যেন বিষয় হয়ে দাঁড়ায়। কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের জম্মু এবং কাশ্মীরের নিরাপত্তা ব্যবস্থার ত্রুটি নিয়ে প্রশ্ন তোলার বদলে মুসলমানদের প্রতি সন্দেহের বিষয়টাই আলোচনার কেন্দ্রে চলে আসে। অথচ ভারতের প্রত্যেকটা মুসলমান পহেলগামে সন্ত্রাসী হামলার তীব্র থেকে তীব্র নিন্দা জানিয়েছে। ভারতীয় লেখক হুসেন হায়দারি বলেছেন, আসলে দশকের পর দশক ধরে ভারতের বহু মানুষ স্থানীয় মুসলমানদের পাকিস্তানি আখ্যা দিয়ে আসছেন। মুসলমানদের বসবাসের এলাকাগুলোকে মিনি পাকিস্তান বলে ডাকা হয়েছে। ভারত পাকিস্তান ক্রিকেট ম্যাচ হলে মুসলমানদের পাকিস্তানের সমর্থক বলে উপহাস করা হয়েছে, ট্রোল করা হয়েছে। এমনকি পাকিস্তানে চলে যাও বলে এই ধরনের কথাও মুসলমানদের প্রায়ই শুনতে হয়। এভাবেই মুসলমানদের মূল্য চোকাতে হয়। ইতিহাস বলে, ভারত এবং পাকিস্তানের মধ্যে যখনই সামরিক বা কূটনৈতিক উত্তেজনা তৈরি হয় তখন ভারতীয় মুসলমানদের সামাজিক, রাজনৈতিক
এবং মানসিকভাবে এর মূল্য চোকাতে হয়। এবারের পরিস্থিতিও এর ব্যতিক্রম নয়। লেখক হুসেন হায়দারির মতে ভারত পাকিস্তান উত্তেজনা চলাকালে ভারতের সংখ্যাগরিষ্ঠ গোষ্ঠীর হাতে মুসলমানদের নানাভাবে ক্ষতির শিকার হওয়ার ঘটনায় অবাক হওয়ার কিছু নেই। কারণ এই বৈষম্য এবং এই সহিংসতার পেছনে যে সাংস্কৃতিক কাঠামো প্রয়োজন হয় তা ভারতে বহু আগেই গড়ে উঠেছে। এবারের প্রতিক্রিয়াটা আরও তীব্র হয়েছে, যা সম্প্রতি আম্বালায় দেখা গিয়েছে। সেখানে বেশ কিছু মানুষ একসঙ্গে জড়ো হয়ে জয় শ্রীরাম স্লোগান দিয়ে মুসলিম মালিকানাধীন দোকানগুলোয় আগুন দিয়েছেন। এটা কোনো আকস্মিক সাম্প্রদায়িক ক্ষোভের বহিঃপ্রকাশ ছিল না, এটা উগ্রপন্থী গোষ্ঠীগুলো প্রকাশ্যে এবং সংগঠিতভাবে এই হামলায় অংশ নিয়েছিল। এই ট্র্যাজেডি শুধু শারীরিক সহিংসতার মধ্যেই সীমাবদ্ধ নেই, বরং সন্দেহ করার ধারাটা এখন রাজনৈতিক মূলধারায় পরিণত হওয়ার পথে রয়েছে। ভারতীয় মুসলমানদের নাগরিকত্বের ধারণাকে এমনভাবে বদলানো হচ্ছে যেন তা শর্ত সাপেক্ষ, দুর্বল এবং সবসময় সন্দেহের চোখে দেখা হয়। ভারতে আগের মাসের শুরুতে স্থানীয় এক সাংবাদিক একজন মুসলিমকে পাকিস্তানি হিসাবে দাবি করে নির্যাতন করার পর তিনি আত্মহত্যা করেছেন। ওই সাংবাদিক পরে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। তার মৃত্যু ভারতের ভেতরে এমন এক আবহকে প্রকাশ করছে যেখানে শুধু সন্দেহ থেকেই কারো জীবন হানি পর্যন্ত ঘটতে পারে। এটা আকস্মিক কোনো ঘটনা নয়, বরং বছরের পর বছর স্কুলের পাঠ্যপুস্তক, টেলিভিশনে বিতর্ক, রাজনৈতিক বক্তৃতা, হোয়াটসঅ্যাপ গ্রুপে বার্তা এবং অনলাইন প্রচারের মাধ্যমে তৈরি হওয়া ভাবধারারই ফল। পহেলগামে সন্ত্রাসী হামলার ঘটনা ছিল অনেক দিন ধরে জমে থাকা ভারতের মুসলমানদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশের একটা অজুহাত মাত্র। ভারত পাকিস্তানের উত্তেজনাগুলো এখন ভারতীয় মুসলমানদের জন্য এক ধরনের অঘোষিত আনুগত্যের পরীক্ষায় পরিণত হয়েছে। আর এই পরীক্ষা দিন দিন আরও স্পষ্ট এবং প্রকাশ স্বরূপ নিচ্ছে। বিশ্লেষক সারা আথার মিডল ইস্ট আইকে বলেছেন, মুসলমানদের কাছ থেকে আশা করা হয় তারা শুধু ভারতকে সমর্থন করবেন না, তাদের জোরালোভাবে পাকিস্তানেরও নিন্দা করতে হবে। আমরা অসংখ্য ভিডিওতে দেখেছি সাংবাদিকেরা কিভাবে কাশ্মীরি এবং ভারতীয় মুসলমানদের মুখের সামনে মাইক্রোফোন ধরে জোর করে এই সংঘাত নিয়ে মন্তব্য করতে প্ররোচনা দিচ্ছে। এটা দেশপ্রেম নয়, এটা দেশপ্রেম হতে পারে না, এটা লাঞ্ছনা। মিডল ইস্ট আইকে বলেছেন বিশ্লেষক সারা আথারের মতে জাতীয়তাবাদের প্রকাশভঙ্গি এখন বদলে গিয়ে বর্জনের হাতিয়ারে পরিণত হয়েছে। সারা আথার আরও বলেছেন, ভারত কাকে কাকে গ্রহণযোগ্য মুসলমান হিসাবে গণ্য করা হবে তা নিয়ে যেন একটা মানদণ্ড নির্ধারণ করা হচ্ছে। আর বার্তাটা সহজ, সেটা কি? যদি আপনি ভারতীয় সমাজে থাকতে চান তবে এই নিয়ম মানতেই হবে, না হলে সবাই আপনাকে পাকিস্তানপন্থী বা সন্ত্রাসবাদী বা আরও খারাপ কিছু কেউ বলে বিবেচনা করবে। এটা নিজের মতো মিশে যাওয়া নয়, জোর করে বাধ্য করা হচ্ছে। আর এখানে ঝুঁকি অনেক বেশি। মানতে না চাইলে বা দেরি করলে আপনাকে নজরদারিতে রাখা হবে, সমাজ থেকে বিচ্ছিন্ন করা হবে, হয়রানি এবং সহিংসতার শিকার হওয়ার আশঙ্কা থাকবে। মুসলমানদের কাছ থেকে আশা করা হয় তারা শুধু ভারতকে সমর্থন করবেন না, তাদের জোরালোভাবে পাকিস্তানেরও নিন্দা করতে হবে। আমরা অসংখ্য ভিডিওতে দেখেছি সাংবাদিকরা কিভাবে কাশ্মীরি এবং ভারতীয় মুসলমানদের মুখের সামনে মাইক্রোফোন ধরে জোর করে এই সংঘাত নিয়ে মন্তব্য জানতে চাইছে। এটা দেশপ্রেম নয়, এটা দেশপ্রেম হতে পারে না, এটা পুরোপুরি লাঞ্ছনা। সারা আথার বলেছেন, মূলধারার রাজনৈতিক নেতাদের প্রায় নীরব থাকার বিষয়টা বেশি উদ্বেগের। কিন্তু বিরোধী দলগুলো বেশিরভাগ ক্ষেত্রে ক্রমবর্ধমান মুসলিম বিদ্বেষের বিরুদ্ধে মুখ খোলেনি, কারণ তারা জানে এতে জনসাধারণের সন্দেহ বা সরকারের নজরদারির শিকার হতে পারে তারা। এমন পরিবেশে বিদ্বেষের ঘটনা স্বাভাবিক হয়ে যায় একেবারে। আইনকে তুচ্ছ করা হয় আর উচ্ছৃঙ্খল গোষ্ঠী বিনা শাস্তিতে কাজ করতে পারে, আর সবই ঘটে দেশপ্রেমের নামে। তখন আর এই লাঞ্ছনা, এই গণহত্যা, এই মব লিঞ্চিং মুসলমানদের বিরুদ্ধে, মুসলমানদের উপরে, এটা আর শাস্তিযোগ্য কোনো অপরাধ হিসাবে গণ্য হয় না। ভারতের মুসলমানদের জন্য এই বিরোধী রাজনীতিকদের নীরবতা থাকার ফলাফল বাস্তব এবং স্পষ্ট। ভারত পাকিস্তান সীমান্তে এখন গোলাগুলি থামলেও ভারতীয় মুসলমানদের পরিচয় ঘিরে যে যুদ্ধ তা কিন্তু ক্রমেই বেড়ে চলেছে। এই যুদ্ধ চলছে অপবাদ, নীরবতা এবং ধীরে ধীরে অধিকার সংকুচিত করার মাধ্যমে। যখন কিনা নিজেকে গ্রহণযোগ্য প্রমাণের জন্য একজন মুসলমানকে জোরে
ভারত মাতা কি জয় বলতে হয়, বা নিজের দেশের মানুষ মারা যাওয়া নিয়ে শোক করার আগে প্রকাশ্যে পাকিস্তানের বিরুদ্ধে কথা বলতে বাধ্য করা হয়, তখন বলা চলে প্রতিনিয়তই মুসলিমদের এই লড়াই, মানে দেশপ্রেমের প্রমাণ দেওয়ার জন্য ক্রমাগত এই লড়াই চলছে। ভারতীয় মুসলমানরা দেশের প্রতি কতটা অনুগত তা এখন আর বড় প্রশ্ন নয়। আসল প্রশ্ন হচ্ছে ভারত মুসলমান নাগরিকদের তাদের নিজেদের মতো করে মেনে নিতে প্রস্তুত আছে কিনা, যেখানে তাদের বারবার দেশপ্রেম এবং সীমাহীন আনুগত্য প্রমাণ করতে হবে না, কিংবা বাছবিচার না করেই তাদের সন্দেহের চোখে দেখার প্রবণতা থাকবে না। প্রশ্ন এটাই। যে গণতন্ত্র ধর্মের ভিত্তিতে দেশপ্রেমের পরীক্ষা নেয় তা আসলে সত্যিকারের গণতন্ত্র নয়, সেটা এক ধরনের বর্জনমূলক সংখ্যাগরিষ্ঠবাদী শাসন, যা সত্যকে স্বীকার করতে চায় না। আর যতদিন এই পরিস্থিতি না বদলাবে ততদিন ভারতীয় মুসলমানদের নিজের জীবন, নিজের নিরাপত্তা আর সম্মান দিয়ে সেই সব যুদ্ধের মূল্য চোকাতে হবে, যেসব যুদ্ধ শুরুর দায় ভারতের মুসলমানদের কখনোই ছিল না, কখনোই নয়। মিডল ইস্ট আই থেকে তথ্য সংগ্রহ। নিউজ নির্ভীকে প্রায় প্রতিদিনই দেখতে পাচ্ছেন ঝটপট 10টা খবর সহ সাম্প্রতিক বিষয়ে গুরুত্বপূর্ণ প্রতিবেদনের এমনই সব ভিডিও যা বেশিরভাগ মূলধারার সংবাদ মাধ্যম, বিশেষ করে মূলধারার টিভি চ্যানেলগুলো প্রকাশই করে না। তারা মূলত কেন্দ্রের এবং কোনো কোনো ক্ষেত্রে রাজ্যের শাসক এবং শাসক দলের সন্তুষ্টি অর্জনে বেশিরভাগ ক্ষেত্রেই এমন সব সংবাদ ইত্যাদি পরিবেশন করে থাকে যা রীতিমতো সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়াতে ইন্ধন দেয়। যেজন্যই এই সব মিডিয়াকে আমরা গদি মিডিয়া বলি। বিপরীতে রবিশ কুমার, অশোক কুমার পাণ্ডে, অজিত আঞ্জুম, অভিষার শর্মা, আকাশ ব্যানার্জি, ধ্রুব রাঠে, সঞ্জয় শর্মা, দীপক শর্মা, মোহাম্মদ জুবাইদদের মতো ভারতের মুষ্টিমেয় কিছু স্বতন্ত্র সংবাদকর্মী এবং বিশ্লেষকদের অনুসরণ করে হাতে গোনা আরও কয়েকজনের মতো আমরাও সত্য খবর উন্মোচনে সদা দায়বদ্ধ থাকার চেষ্টা করি। অন্তত আমাদের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ ভিডিওর বা লাইভ সম্প্রচারের নোটিফিকেশান পেতে ইউটিউবে সাবস্ক্রাইব এবং ফেসবুকে লাইক ও ফলো করে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে নিউজ নির্ভীক ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন। তো আপাতত শেষ করছি, পরের পর্বে আবার দেখা হবে। আশা করি সকলে খুব ভালো এবং সুস্থ আছেন, আর কামনা করি সকলে সবসময় খুব ভালো এবং সুস্থ থাকুন। ধন্যবাদ।